আসসালামু আলাইকুম। সকলেই নিশ্চয়ই ভালো আছেন। একটা ঘটনা শেয়ার করতে চাই। গতকাল বিকেলে অফিসে একজন ভদ্রলোক এসেছিল। সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করলে বিষয়টি এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে এবং আপনার আমার সকলেই আসলে কাজেও আসতে পারে সতর্কমূলকভাবেই। তো বিষয়টি হলো কালকে বিকেলে হঠাৎ করেই উনি বেশ কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছিলেন। ব্যস্ততার কারণে ওনার ফোনটাও আমি ধরতে পারিনি। তবে কালকে ২টা-৩টার দিকে ওনার ফোনটা রিসিভ করার পর উনি আমার সাথে দেখা করতে চায়। তো কোথায় দেখা করবেন বা কীভাবে জানবেন বা এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। পরে উনি বললেন যে আপনার সাথে একটু সামনাসামনি কথা বলতে চাই। পরে বিকেলে উনি আমার অফিসে আসলো। আসার পরে মূলত উনি নিরিবিলি একাই কথা বলতে চাচ্ছিলেন। তো এক পর্যায়ে তিনি বলতে চাচ্ছে মূলত তার কিডনি তিনি বিক্রি করতে চান। তো আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমার কাছে কেন? তো এই যে প্রেক্ষাপটটা, এরপরে উনি বললেন যে সময় টেলিভিশনে একটা নিউজ তিনি দেখেছেন ঢাকায়, যে একজন রোগীকে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং তিনি কিডনি আক্রান্ত। সেই রোগীটাকেই উনি আসলে কিডনি দিতে চান। মূলত যেহেতু উনি এই মুহূর্তে কার কাছে কিডনি বিক্রি করবেন এমনটা উনি খুঁজে পাচ্ছিলেন না, বিধায় একটা পর্যায়ে উনি কোনো একভাবে আমার নাম্বারটি ম্যানেজ করে এই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তো বিষয়টি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটেও অনেকটা অবৈধ বলা যায় বা এটা ঠিক না যে একজন কিডনি বিক্রি করা। তো মূল টপিকটা সেটা না যে উনি কিডনি বিক্রি করতে চান। কেন কিডনি বিক্রি করতে চান? সেটি হচ্ছে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করার বিষয়টি আজকে। আম উনি যেটা বললেন যে উনি প্রতিদিন প্রায় ৳৮০০ উপরে সুদের টাকা শোধ করেন। উনি একসময় ইজিবাইক চালাতেন। তো উনি মাজায় ব্যথা পাওয়ার কারণে কোমরে ওনার উনি একসময় অসুস্থ ছিলেন। অসুস্থ থাকাকালীন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৳২৫,০০০ উনি ধার নেন। এই ধারটার টাকাটা সুদে নেওয়ার কারণে প্রতিদিন ওনার কিছু টাকা বাড়ছিল। এরপর পরবর্তীতে যেহেতু উনি ইজিবাইক চালায়, ইজিবাইকের ব্যাটারিটাও নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে তিনি আবার অন্য এক ব্যক্তির কাছ থেকে আরও প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ মতন তিনি ধার নেন। সব মিলিয়ে বলা যায় প্রায় ৭০,০০০-৮০,০০০ টাকা বা তার এইরকম কিছু টাকা তিনি সব মিলিয়ে সুদে নিয়েছিলেন। এর পরবর্তীতে প্রতিদিনই যেহেতু তার এই সুদের টাকাটা লাভ, এটা কিন্তু তাকে দিতে হচ্ছে এবং এখন এমন একটা পর্যায়ে চলে গেছেন, না পারতেছে উনি ইজিবাইক চালাতে, না পারতেছে হচ্ছে এলাকায় থাকতে। ওনার ২টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তাদের পড়াশোনাটা একেবারে অফ, বন্ধ পরিস্থিতি রয়েছে। তো উনি খুবই উদাসীন এবং ভেঙে পড়ার মতন। তো পরবর্তীতে আমি ওনাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। তো সেই পরামর্শতে তারপরেও দেখলাম যে আসলে ওনার কোনো বেনিফিট হচ্ছে না, উনি আশ্বস্ত হচ্ছেন না, ভেঙে পড়েছেন একেবারেই। উনি অন্য কোনো মাধ্যমে হোক, অন্য কোনোভাবে হোক ওনার এই কিডনির দিকেই কিডনি বিক্রি করার ঝোঁকের দিকেই উনি আছেন। তো এখানে আসলে মূল বলার বিষয়টা হচ্ছে এই, শুধুমাত্র এই একজন ব্যক্তি না, আমাদের সমাজে প্রত্যেকটা এলাকায় যদি দেখেন না, ঠিক এমন সুদের যে গ্রাস, এটা কিন্তু অনেকটা অনেক পরিবারকেই এমনভাবে ধ্বংস করে দিচ্ছে, যারা হয়তোবা মধ্যবিত্ত, কাউকে বলতে পারতেছে না, সারাদিন যা ইনকাম করতেছে তার বড় একটি অংশ এই যে সুদের টাকা সেটাই শোধ করতে হচ্ছে। আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে মে দিবসে একটা নিউজ করছিলাম, আপনারা হয়তোবা দেখবেন যে এই যে পার হাউস মোড়, এই পার হাউস মোড় থেকে ফেরিঘাট মোড় পর্যন্ত এখানে এক নারী, বৃদ্ধ নারী, সে কিন্তু প্রতিদিন পানির যে কলসি, সেই কলসি ঠেলে ঠেলে বিভিন্ন দোকানে পানি দেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ কাজ করেন তার লাইফ স্টাইলে কাজ করতে গিয়ে। তো তিনি সেই ভোর থেকে ওঠেন একেবারে রাত ১২টা-১টা পর্যন্ত, প্রায় দিনে ১৮ ঘন্টা কাজ করেন। এই ১৮ ঘন্টা কাজের যেই পারিশ্রমিক তিনি পান, সম্পূর্ণ টাকাটাই কিন্তু তিনি সুদে, এই যে দেনা এত বেশি, মেয়ের চিকিৎসা এই সেই করতে করতে জীবনটা যতদিন বেঁচে থাকতেছেন, ওনার মূল লক্ষ্যটাই হয়ে গেছে যে এই যে অন্যের টাকা শোধ করা, সুদের মানে টাকাগুলো শোধ করাটাই এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা যারা এই যে সুদে টাকা নেন বা বিভিন্ন মাধ্যমে প্রতিদিন লাভ দেওয়ার জন্য বা এইরকমভাবে দেখবেন যে এটা আসলে কখনোই সুফল বয়ে আনে না। সাময়িক হয়তোবা কিছু মানুষ লাভবান হতে পারেন যারা ব্যবসা করেন বা বিভিন্ন সমিতি করেন। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ সমিতিতে তো নির্দিষ্ট একটা ফিক্সড যে লভ্যাংশ আছে, যে
15%, 20% যেটা আসলে শোধ করা যায়। কিন্তু স্থানীয়ভাবে, স্থানীয় পর্যায় থেকে যেই মানুষগুলো এইভাবে সুদে টাকা নেয়, তাদের কিন্তু এই টাকা কোনো দিন শোধ হয় না। একেবারে জীবনের যতটা পরিশ্রম করে মানে উপরে ওঠার জন্য, উপরে তো উঠতে পারেই না, একেবারে এরা নিংড়িয়ে মানুষের রক্তগুলো চুষে তারপরে খায়। আমি কিন্তু তিনি যেসব লোকের নাম বলছেন, যাদের কাছ থেকে টাকা নিছেন, তারা কিন্তু খুবই প্রভাবশালী, মানে মাস্তান টাইপেরই বলা যায়। এখানে খুলনা শহরে চেনে না এমন কোনো মানুষ নেই, তাদের কাছে কিন্তু চেনে। তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন। এই মুহূর্তে তিনি পারতেছেন না যে এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে, আবার ছেলেমেয়ের ভবিষ্যৎ, এই সব কিছু চিন্তা করে তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন নিজের একটা অঙ্গ বিক্রি করবেন। যা এটাও কিন্তু একেবারে ভয়াবহ। এই ধরনের সিদ্ধান্ত যারা নেন, আসলে এই সিদ্ধান্ত কখনো সুফল বয়ে আনে না। আপনি যদি একটা অঙ্গহানি হয়, পরবর্তীতে কিন্তু সন্তান, যেই সন্তানদের কথা চিন্তা করছেন, তারাই দেখবেন যে আপনার অনুপস্থিতিতে বা আপনি নাই, বা তাদের যে দিক নির্দেশনা, এগুলো কিন্তু আসলে আরও সংসারটা আরও বেশি ভেঙে পড়ে। সেই ক্ষেত্রে হবে যে আইনের সহায়তা নেওয়া, পাশাপাশি স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে গিয়ে পরামর্শ করা, সুদের টাকাটা সাময়িক মওকুফ করে কীভাবে আসল টাকাটা দেওয়া যায় এককালীন, সেই দিকেই কিন্তু কথাবার্তা বলা। এবং সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন, বিভিন্ন সংস্থা আছে যেগুলো কিন্তু মানুষদের, এই যে শ্রমজীবী মানুষদের বিভিন্নভাবে লোন না, মূলত অর্থনৈতিক যে সাহায্য, সেগুলো করে থাকেন বিভিন্ন পন্থায়। এর জন্য যেটি মূলত বলা যে আপনারা যদি কেউ এমন পরিস্থিতি থাকেন, ভেঙে পড়বেন না, কখনো আত্মহত্যার মতন সিদ্ধান্ত নেবেন না, বা খারাপ কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করা। স্থানীয়, আপনি যদি সমাধান না করতে পারেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে, পুলিশ আছে, আদালত আছে, এদের আশ্রয় নেওয়া। তাহলে সাময়িকভাবে যেই প্রবলেমটা আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে, সবার সাথে শেয়ার করলে হয়তো এই প্রবলেমটা অনেক ছোট মনে হবে। তখন কিন্তু যে জীবনের যে বাঁচার ইচ্ছা বা বাঁচার সার্থকতা, সেটি কিন্তু হবে। সবাই ভালো থাকবেন। আর আপনার আশপাশে যদি এমন কোনো ক্ষতিগ্রস্ত বা এই পরিস্থিতির লোক থাকে, তাদেরকে কিন্তু আপনার দিক থেকে পরামর্শ দিয়ে তাদের কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করবেন। আর এই সুদ থেকে মানুষকে যতটা দূরে রাখা যায়, এটা একেবারেই কখনোই সাময়িক মনে হতে পারে জুয়া খেলার মতন, যে সাময়িক আমি হয়তো বা লাভবান হচ্ছি, কিন্তু ঘুরে ফিরে কখনোই আপনি সুদে টাকা নিয়ে লাভবান হতে পারবেন না। ধন্যবাদ।